বাগদাদ শহরের পূর্ব দিকে দজলা নদী বয়ে চলেছে অবিরাম, যেন সময়ের নিজির শিরা। সেই নদীর তীরে যেখানে খেজুর গাছের ছায়া পড়ে জলের ওপর, সেখানে এক ভোরবেলা একটি ছেলে বসেছিল। তার নাম হারুন। না, খলিফা হারুন আর রশিদের নামে রাখা হয়েছিল বলে তার বাবা মা গর্বিত ছিলেন, কিন্তু এই হারুনের কপালে রাজকীয় ভাগ্য লেখা ছিল না। সে ছিল একজন সাধারণ দর্জির ছেলে, তিগ্রিস নদীর পাড়ের এক সরু গলির বাসিন্দা। বছরটা ছিল আব্বাসীয় খিলাফতের সেই সোনালি সময়, যখন বাগদাদ ছিল পৃথিবীর মধ্যমণি। চীনের পণ্য আসত সিল্ক রুট ধরে, ভারতের মশলা আসত সমুদ্রপথে, রোমের কাচের সামগ্রী আসত পশ্চিম থেকে। বাজারে শোনা যেত ডজন খানিক ভাষা, আর রাস্তায় মিলত হাজারো মানুষের সমাহার। হারুনের বাবা উস্তাদ কামাল উদ্দিন ছিলেন শহরের সেরা দর্জিদের একজন। তার সূচের কাজ ছিল এমন সূক্ষ্ম যে একবার খলিফার দরবারের এক উজির তার তৈরি পোশাক দেখে বলেছিলেন, এ মানুষের হাতের কাজ নয়, ফেরেশতার সূচ দিয়ে বোনা। সেই কথা শুনে কামাল উদ্দিন হেসেছিলেন। তিনি জানতেন এই হাত দিয়ে যা তৈরি হয় তা কেবল সুতো আর কাপড়ের সমাহার নয়, এর ভেতরে থাকে শ্রম, স্বপ্ন আর একটু ভালোবাসা। কিন্তু সেই ভোরে হারুন নদীর পাড়ে বসে কাঁদছিল। তার বাবা অসুস্থ, গত ৩ সপ্তাহ ধরে জ্বরে পড়ে আছেন। দোকান বন্ধ, ঘরে যা টাকা ছিল তা শেষ হয়ে গেছে ওষুধে আর খাবারে। বাড়ি ভাড়া বাকি পড়েছে ২ মাসের। আর মা, হারুনের মা ফাতেমা, তিনি রাত দিন স্বামীর সেবায় লেগে আছেন, নিজে না খেয়ে। হারুনের বয়স ১৪, সে জানে না কি করবে, কিন্তু সে জানে কিছু একটা তাকে করতে হবে। নদীর জলে সে তার মুখ দেখল, একটা শ্যামলা মুখ, বড় চোখ, চুল একটু এলোমেলো। তারপর সে উঠে দাঁড়াল। পথ না জানলেও পা চলতে জানে, এই কথা তার বাবা বলতেন। হারুন হাঁটতে শুরু করল। বাগদাদের বাজারে ঢোকার মুখে প্রথমেই পড়ে পশম বিক্রেতাদের সারি, তারপর মশলার দোকান, এলাচ, দারচিনি, জাফরান, গোলমরিচের গন্ধে মাথা ঘুরে যায়। তারপর কামার পাড়া, যেখানে সারাদিন ঠনঠন শব্দ হয়। তারপর স্বর্ণকারদের গলি, কাপড়ের বাজার, চামড়ার দোকান। হারুন হেঁটে চলে। সে কাজ খুঁজছে, যে কোনো কাজ, কিন্তু সব জায়গায় একই উত্তর পায়, ছোট আছিস, পারবি না, বা আমাদের লোক আছে, বা পরে এসো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। হারুন একটা দেওয়ালের ছায়ায় বসে পড়ল, পেটে ক্ষুধা, পায়ে ব্যথা, মনে হতাশা। ঠিক তখনই সে দেখল একটা অদ্ভুত দৃশ্য। একজন বৃদ্ধ লোক একটা বড় পোটলা নিয়ে হাঁটছেন, আর তার পিছনে পিছনে একটা ছোট বানর লাফিয়ে লাফিয়ে চলছে। বানরটার গলায় একটা লাল রঙের কাপড় বাঁধা। এই দৃশ্যটা হারুনকে হাসিয়ে দিল, আর হারুনকে হাসতে দেখে বৃদ্ধ লোকটা থামলেন। এই ছেলে, হাসছিস কেন? মাফ করবেন বুড়ো দাদা, বানরটাকে দেখে হাসি থামাতে পারলাম না। বৃদ্ধ লোকটা হাসলেন। হের নাম কুতুব, বড় চালাক। তুই কি করছিস এখানে? মুখে কেন মেঘ জমা? হারুন তার কথা বলল। বৃদ্ধ লোকটার নাম আবু নাসার। তিনি একজন গল্পকার, কাহিনী বলে তিনি জীবিকা করেন। বাগদাদের বিভিন্ন চায়ের দোকানে, সারাইখানায়, বড়লোকের বাড়িতে গিয়ে গল্প বলেন। বানর কুতুব তার সঙ্গী। তোর বাবার পোশাক বানানোর হাত ভালো বললি? হ্যাঁ। আর তুই নিজে কি পারিস? হারুন একটু ভাবল। আমি বাবার কাছে কিছুটা সেলাই শিখেছি, আর গল্প বলতে পারি। গল্প? আবু নাসার এক ভুরু তুললেন। মানে, বাবা অসুস্থ হওয়ার আগে রাতে গল্প বলতেন, আমি শুনতাম, তারপর মা আর ছোট ভাইকে সেই গল্পগুলো আবার বলতাম। আবু নাসার একটু চিন্তা করলেন, তারপর বললেন, ঠিক আছে, আমার সঙ্গে চল। আজ রাতে আমার একটা কাজ আছে, একটা বড় বাড়িতে গল্প বলতে যাব। যদি তুই সাহায্য করতে পারিস, তোকে কিছু মজুরি দেব। সেই রাতে হারুন প্রথমবার একটা বড় বাড়ির ভিতরে ঢুকল। বাড়িটা ছিল একজন ধনী ব্যবসায়ীর, নাম সুলাইমান আল তাজির। তিনি কাপড়ের ব্যবসায়ী, ভারত থেকে মুসলিন আনতেন, পারস্য থেকে রেশম। তার বাড়িতে ছিল একটা বড় উঠোন, মাঝখানে ভোয়ারা, চারদিকে মার্বেলের খাম, ছাদের নিচে ঝুলছিল রঙিন কাঁচের লণ্ঠন। আবু নাসার আর হারুন বাড়ির ভিতরের বৈঠকখানায় গেলেন। সেখানে বসেছিলেন সুলাইমান আল তাজির নিজে আর তার কয়েকজন বন্ধু, সবাই বয়স্ক, সবাই ধনী। আবু নাসার শুরু করলেন। তিনি বললেন সিন্দবাদের গল্প,
সাত সমুদ্র পেরিয়ে সিন্দবাদের যাত্রার কথা, রাক্ষসের দ্বীপের কথা, পাহাড়ের মতো বড় মাছের পিঠে বসে আগুন জ্বালানোর কথা। হারুন একপাশে বসে শুনছিল। সে লক্ষ্য করল কিভাবে আবু নাসারের কণ্ঠস্বর বদলায়, কখনো নিচু, কখনো উঁচু, কখনো ফিসফিস, কখনো উত্তেজিত। কিভাবে তিনি হাত নাড়েন, মাথা ঘোরান, কিভাবে শ্রোতাদের চোখ সরু হয়ে আসে, তারপর হাঁ করে খোলে। সিন্দবাদের গল্পের এক পর্যায়ে আবু নাসার থামলেন, হারুনের দিকে তাকালেন, তারপর বললেন, আমার শিষ্য হারুন এবার বলবে পরের অংশ। হারুন চমকে গেল, সে জানত না এটা হবে। কিন্তু সুলাইমান আল তাজির আর তার কয়েকজন বন্ধু হারুনের দিকে তাকিয়ে আছেন, ফেরার উপায় নেই। হারুন শুরু করল। সে আগে কখনো এভাবে গল্প বলেনি, কিন্তু একটা অদ্ভুত জিনিস হল, একবার শুরু করার পরে কথা আসতে লাগল। বাবার বলা গল্পের টুকরো, নিজের কল্পনার রং, দজলা নদীর ধারে দেখা ভোরের আলো, সব মিলিয়ে একটা ছবি তৈরি হতে লাগল। সে বলল কিভাবে সিন্দবাদ একটা অজানা দ্বীপে পৌঁছল। দ্বীপটা সবুজ, কিন্তু সেখানে কোনো মানুষ নেই, শুধু একটা পাথরের বাড়ি আছে মাঝখানে। বাড়ির দরজায় লেখা, যে সত্য বলে সে ঢুকতে পারবে। সুলাইমান আল তাজির সামনে ঝুঁকলেন, তারপর হারুন বলে চলল। সিন্দবাদ সত্য বলল, কিন্তু সত্য বলাটা এত সহজ ছিল না। সে ছিল একজন ব্যবসায়ী, সারা জীবন দরদাম করে, একটু মিথ্যে বলে, সুবিধামতো কথা পাল্টে বড় হয়েছে। এখন যখন পুরো সত্য বলতে গেল, তখন দেখল সত্যটা অনেক বেশি কঠিন। সে কি মানুষ, ভালো না খারাপ? সে কতজনকে ঠকিয়েছে জীবনে, কতজনকে ভালোবেসেছে? সিন্দবাদ সেই দরজার সামনে দাঁড়িয়ে প্রথমবার নিজেকে দেখল, এবং দরজা খুলে গেল। হারুন থামল। ঘরে নীরবতা। তারপর সুলাইমান আল তাজির হাততালি দিলেন, বাকিরাও দিলেন। বাহ, বললেন তিনি, এই ছেলে কোথায় পেলে আবু নাসার? আবু নাসার হাসলেন, দজলার পার থেকে। সেই রাতে হারুন বাড়ি ফিরল কিছু দিরহাম নিয়ে। বেশি না, কিন্তু কয়েকদিনের বাজার করার মতো। মা ফাতেমা হারুনকে দেখে জড়িয়ে ধরলেন। কোথায় ছিলে সারাদিন? কাজে। বাবা কামাল উদ্দিন বিছানায় শুয়ে শুনলেন, চোখ বন্ধ, কিন্তু মুখে একটু হাসি। কিসের কাজ? মা জিজ্ঞাসা করলেন। গল্প বলার। মা একটু অবাক হলেন, কিন্তু হাতে টাকা দেখে বেশি প্রশ্ন করলেন না। সেই রাত থেকে হারুন প্রতিদিন আবু নাসারের সঙ্গে বেরোতে লাগল। দিনে দিনে সে শিখতে লাগল। কেবল গল্প বলা নয়, আবু নাসের তাকে শেখালেন কিভাবে শ্রোতাকে পড়তে হয়। কারো চোখ যদি ঘুমের দিকে যায়, তাহলে গল্পে একটা মোড় আনতে হয়। কারো মুখে যদি সংশয় দেখা যায়, তাহলে একটা বিশ্বাসযোগ্য বিবরণ দিতে হয়। গল্প হলো একটা সেতু। তুমি এক তীরে আছো, শ্রোতা আরেক তীরে। সেতুটা শক্ত হতে হবে, সুন্দর হতে হবে। আর সেতুর ওপর দিয়ে হেঁটে গেলে দুটো তীরই বদলে যায়। হারুন এই কথাগুলো মনে রাখত। একদিন বাজারে যাওয়ার পথে একটা অদ্ভুত ঘটনা ঘটল। হারুন আর আবু নাসার হাঁটছিলেন, হঠাৎ একটা ছেলে দৌড়ে এলো এবং হারুনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল। হারুনও পড়ে গেল। দুজনেই উঠল, পরস্পরের দিকে তাকালো। ছেলেটার নাম জাফর। সে হারুনের দয়সী, হয়তো 1 বছরের বড়, কিন্তু তার পোশাক দেখে বোঝা যাচ্ছিল সে ধনী পরিবারের ছেলে। ভালো কাপড়, সুন্দর জুতো। মাফ করো, জাফর বলল হাঁপাতে হাঁপাতে। আমি দৌড়াচ্ছিলাম। কেন দৌড়াচ্ছিলে? হারুন জিজ্ঞাসা করল। জাফর একটু থামল, তারপর বলল, আমি একটা জিনিস দেখেছি যা আমার দেখার কথা না। আবু নাসার হারুনকে একটু টান দিলেন, চলো, আমাদের কাজ আছে। কিন্তু হারুন জাফরের চোখে একটা ভয় দেখতে পেল। সেই ভয়টা তাকে আটকে রাখল। কি দেখেছ? হারুন জিজ্ঞাসা করল। জাফর ফিসফিস করে বলল, বাজারের গুদাম ঘরে রাতে মানুষ কিনছে বেচছে। মানুষ কিনছে বেচছে মানে? দাস বাণিজ্য। কিন্তু যে ধরনের মানুষ কিনছে তারা খুব উঁচু পর্যায়ের। আমি চিনেছি একজনকে। কে? খলিফার দরবারের একজন উজিরের লোক। হারুন চুপ করে গেল। আবু নাসারও। ততক্ষণে ওই 2 লোক আরও কাছে এসে গেছে। পালাও, হারুন বলল জাফরকে। কিন্তু কোথায়? আমার সঙ্গে এসো। হারুনদের বাড়িতে 3 জনে গেলেন, হারুন, আবু নাসার আর জাফর। আবু নাসার রাস্তায় বললেন, এটা বিপজ্জনক, এই বিষয়ে না জড়ানোই ভালো। কিন্তু হারুন বলল, এই ছেলের সাহায্য দরকার। আবু নাসার দীর্ঘশ্বাস ছাড়লেন। তোর বাবার মতো কথা বলছিস। জাফর সেই রাতে হারুনদের বাড়িতে থাকল।
রাতে বাবার ঘরে শুয়ে শুয়ে হারুন ছাদের দিকে তাকিয়ে ভাবল, কে এই জাফর? সে কোথা থেকে আসছিল? যাদের সে দেখেছে তারা কতটা বিপজ্জনক। পাশের ঘরে জাফর ঘুমিয়ে পড়েছে। বাবা কামাল উদ্দিন ফিসফিস করে বললেন, হারুন, ঘুমাওনি? না বাবা। কি ভাবছ? হারুন সব বলল। বাবা চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, তুমি জানো আমি কেন দর্জি হলাম? না। আমার বাবা, তোমার দাদা, তিনি ছিলেন একজন সৈনিক। তিনি বলতেন, তলোয়ার দিয়ে শত্রু মারা যায়, কিন্তু সূচ দিয়ে মানুষ যুক্ত হয়। আমি তলোয়ার নেইনি, সূচ নিয়েছিলাম। একটু থেমে বললেন, তুমি কি নেবে হারুন? হারুন বুঝল, গল্প। হ্যাঁ, গল্প দিয়ে মানুষকে জাগানো যায়, সাহায্য করা যায়। তুমি এই ছেলেকে সাহায্য করো, কিন্তু সাবধানে। পরদিন সকালে জাফর পুরো গল্পটা বলল। সে আসলে সুলাইমান আল তাজিরের ভাগ্নে। তার নিজের বাবা মা নেই, তারা এক জাহাজ ডুবিতে মারা গেছেন যখন সে ছোট ছিল। তখন থেকে মামার বাড়িতে আছে। মামা সুলাইমান আল তাজির তাকে ভালোবাসেন, কিন্তু খুব ব্যস্ত থাকেন। জাফর প্রায়ই একা একা ঘুরে বেড়ায়। গতকাল সে গিয়েছিল বাজারের একটা পুরনো গুদাম ঘরে। সেখানে কিছু বন্ধু মিলে লুকিয়ে আড্ডা দেয়। কিন্তু গুদাম ঘরে পৌঁছে সে দেখল সেখানে অন্য কিছু চলছে। অনেক মানুষ মশালের আলোয় কিছু একটা লেনদেন করছে। কয়েকজনের হাত বাঁধা। সে লুকিয়ে দেখল একজন লোক, যাকে সে চেনে, উজির মাসরুর আল খাদিমের ব্যক্তিগত সহকারী, সে সেখানে ছিল। সে একটা তালিকা পড়ছিল আর হাত বাঁধা মানুষগুলোকে দেখাচ্ছিল। জাফর ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে আসতে গিয়ে একজনকে ধাক্কা খেল। সে তক্ষুনি পালাল। এখন কি করব? জাফর বলল। আবু নসর বললেন, প্রথমে নিজের মামাকে বলো। মামা এই উজিরের সঙ্গে ব্যবসা করেন। মামা যদি উজিরকে সতর্ক করে দেন? তাহলে আমি শেষ। হারুন ভাবল, তারপর বলল, আমাদের প্রমাণ দরকার। কিভাবে পাব? আমাদের সেই গুদাম ঘরে যেতে হবে। আবু নসর মাথা নাড়লেন। না না না, এটা পাগলামি। আপনি বলেন না গল্পের সেরা অংশ সেখানেই থাকে যেখানে বিপদ থাকে? আবু নসর একটু চুপ করে রইলেন, তারপর বললেন, আমি ওই কথাটা রূপকভাবে বলেছিলাম। 3 দিন পরে হারুন, জাফর আর আবু নসর বাজারের পুরনো অংশে গেলেন রাতের বেলায়। কুতুব মানরটাও সঙ্গে। গুদামঘরটা একটা পুরনো এলাকায়, রাতে সেদিকে মানুষ কম যায়। তারা গুদামঘরের পাশের একটা বাড়ির ছাদে উঠল। সেখান থেকে নিচের একটা ছোট জানলা দিয়ে ভেতরে আলো দেখা যাচ্ছিল। নামব? জাফর বলল। অপেক্ষা করো, হারুন বলল। তারা অপেক্ষা করল। 1 ঘণ্টা পরে বেশ কিছু লোক এলো। তারা ঘোড়ার গাড়ি নিয়ে এসেছে। গাড়ি থেকে কয়েকজন মানুষকে নামানো হলো, তাদের হাত বাঁধা। হারুনের বুক কেঁপে উঠল। আবু নসর ফিসফিস করলেন, ছোট, এটা বড় বিষয়, আমরা এখানে কিচ্ছু করতে পারব না। কিন্তু কেউ যদি না জানে? খলিফার শাহী পুলিশ আছে, কাজী আছেন, আমরা সরাসরি তাদের কাছে যাব। তারা কি বিশ্বাস করবে? না করলে? হারুন চিন্তা করল, তারপর বলল, আমাদের দরকার একজন শিক্ষী, এমন কেউ যে দেখেছে এবং যার কথা সবাই বিশ্বাস করবে। এমন কেউ আছে? হ্যাঁ। হারুন জাফরের দিকে তাকালো। তোমার মামা। কিন্তু আমি তো বললাম, তোমার মামা ব্যবসায়ী, তিনি এই উজিরের সঙ্গে ব্যবসা করেন বলেই হয়তো এই কথা জানানো দরকার, কারণ যদি এই উজিরের পতন হয় তোমার মামাও বিপদে পড়তে পারেন। জাফর একটু ভাবল, তুমি ঠিকই বলেছ, কিন্তু তোমার মামাকে রাজি করাতে হবে, এবং এই কাজটা আমি করতে পারি। কিভাবে? হারুন একটু হাসল। গল্প বলে। পরদিন সন্ধ্যায় সুলাইমান আল তাজিরের বাড়িতে আবার গল্পের আসর বসল। এবারে আবু নসর আরম্ভ করলেন, তারপর হারুনকে দিলেন। হারুন একটা গল্প বলল। সে বলল একজন ব্যবসায়ীর কথা, যিনি সফল এবং সৎ, কিন্তু তার পাশে একটা পচা গাছ আছে। সেই পচা গাছটা তাকে ছায়া দেয় বলে তিনি সেটা দেখেও দেখেন না। কিন্তু একদিন পচা গাছটা ভেঙে পড়ে তার উপরেই। সুলাইমান আল তাজির একটু নড়ে বসলেন। হারুন বলল, কিভাবে সেই ব্যবসায়ীর ছেলে তাকে আগেই সতর্ক করতে চেয়েছিল, কিন্তু ব্যবসায়ী শোনেননি, কারণ তিনি ভয় পেয়েছিলেন পচা গাছ সরালে ব্যবসার ক্ষতি হবে ভেবে। কিন্তু শেষে দেখা গেল পচা গাছ সরিয়ে দেওয়ার পরে সেখানে একটা সুন্দর বাগান হয়েছিল। গল্প শেষ হলে সুলাইমান আল তাজির জাফরের দিকে তাকালেন। জাফর, কিছু বলার আছে তোমার? জাফর বলল। সুলাইমান আল তাজির ওই রাতে দীর্ঘ সময় চুপ করে রইলেন। তারপর বললেন, আমি জানতাম উজির মসরুরের কাজকর্ম পরিষ্কার নয়, কিন্তু ভেবেছিলাম এটা আমার বিষয় নয়। একটু থেমে বললেন, আমি ভুল করেছিলাম। পরদিন সুলাইমান আল তাজির শহরের প্রধান কাজীর কাছে গেলেন। 3 সপ্তাহ পরে উজির মসরুর আল খাদিমের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সুলাইমান আল তাজিরের সাক্ষ্য এবং আরও কয়েকজনের সাক্ষ্যে প্রমাণ পাওয়া গেছে। অবৈধ বাণিজ্য বন্ধ হয়েছে।
কয়েকজন মুক্ত হয়েছেন। হারুনদের বাড়িতে এখন আবার কিছুটা আনন্দ। বাবা কামালউদ্দিন সুস্থ হচ্ছেন ধীরে ধীরে, দোকান খুলেছেন কিছুটা। হারুন এখনও আবু নাসারের সঙ্গে যায়, কিন্তু এখন কেবল উপার্জনের জন্য নয়, সে সত্যিই গল্প বলাটা ভালোবাসে। জাফর এখন প্রায়ই হারুনদের বাড়িতে আসে। মামা সুলাইমান আল তাজির হারুনকে কৃতজ্ঞতাস্বরূপ কিছু উপহার দিতে চেয়েছিলেন। হারুন নিতে চায়নি। কেন নেবে না? জাফর জিজ্ঞেস করেছিল। কারণ এটা আমার কাজ ছিল না, আমি শুধু সঠিক কাজটা করেছি। আবু নাসের পাশে থেকে শুনে হাসলেন। তুমি জানো, আবু নাসের বললেন, একদিন বাগদাদের সেরা গল্পগুলো কখনো বানানো হয় না, সেগুলো বেঁচে থাকে তোমার মতো ছেলেদের জীবনে। বাগদাদ ছিল সেই সময়ের বিশ্বের জ্ঞান কেন্দ্র, বাইতুল হিকমা, জ্ঞানের ঘর। সেখানে সারা পৃথিবীর বই আনা হতো, অনুবাদ করা হতো। গ্রিক দর্শন, ভারতীয় গণিত, পারস্যের ইতিহাস, সব এক জায়গায়। হারুন একদিন আবু নাসারকে বলল, আমি পড়তে শিখতে চাই। আবু নাসার একটু অবাক হলেন। তুমি কি পড়তে পারো না? আরবি অক্ষর চিনি, কিন্তু ভালো করে পড়তে পারি না। কেন শিখতে চাও? কারণ গল্প বলতে হলে আগে গল্প জানতে হয়, আর গল্প জানতে হলে বই পড়তে হয়। আবু নাসার হাসলেন। তুমি ঠিকই বলেছ। আবু নাসার হারুনকে নিয়ে গেলেন একজন শিক্ষকের কাছে। শিক্ষকের নাম ইবনে হামিদ। তিনি একজন বৃদ্ধ পণ্ডিত, অনেক ভাষা জানেন। ইবনে হামিদ হারুনকে পরীক্ষা করলেন। তুমি কি জানো? গল্প জানি। কিসের গল্প? মানুষের গল্প। ইবনে হামিদ একটু চুপ করলেন, তারপর বললেন, বেশিরভাগ ছেলে এখানে আসে সংখ্যা শিখতে, অক্ষর শিখতে, ব্যবসার হিসেব শিখতে। তুমি এলে মানুষের গল্পের কথা বলে, এটা ভালো। তিনি হারুনকে পড়ানো শুরু করলেন। প্রথম মাস কঠিন ছিল। হারুন দিনে কাজ করত, রাতি পড়ত। চোখে ঘুম আসত, আঙুল ব্যথা করত লেখার পরে, কিন্তু সে থামল না। একদিন সে প্রথমবার একটা পুরো পৃষ্ঠা পড়তে পারল। কবিতা, একজন আরব কবির লেখা, মরুভূমির রাতের কথা, তারার কথা। সেই রাতে হারুন দোজলার পাড়ে গেল একা, আকাশের দিকে তাকাল। গল্পটা এখন আরও বড় মনে হল। বাগদাদের কথা বলতে গেলে দোজলার কথা না বলা যায় না। দোজলা, টিগ্রিস, এই নদীর তীরেই গড়ে উঠেছিল শহরটা। খলিফা আল মনসুর যখন নতুন রাজধানী বানাতে চেয়েছিলেন, তখন তিনি এই জায়গাটা বেছে নিয়েছিলেন, কারণ এখানে ফোরাত আর টিগ্রিস দুই নদী কাছাকাছি। সারা বছর জল থাকে, ফসল ভালো হয়। নদীর পাড়ে ছিল নৌকার ঘাট, সেখানে সারা দিন নৌকা আসত যেত, পণ্য আসত, মানুষ আসত। হারুন প্রায়ই ভোরবেলা নদীর পাড়ে আসত। সেখানে বসে সে দেখত পৃথিবী জেগে উঠছে। একদিন সেখানে একটি বৃদ্ধা মহিলার সঙ্গে তার আলাপ হল। মহিলাটা নদীর পাড়ে বসেছিলেন, চোখ বন্ধ, ঠোঁট নড়ছে, দোয়া পড়ছেন। হারুন পাশে বসল। কিছুক্ষণ পরে মহিলা চোখ খুললেন। হারুনকে দেখে একটু হাসলেন। তুমি নিয়মিত এখানে আসো? মহিলা বললেন। হ্যাঁ। কেন? ভালো লাগে। নদী কেন ভালো লাগে? হারুন ভাবল, কারণ নদী সবসময় চলে, কখনো থামে না, কিন্তু কখনো তাড়াহুড়ো করে না। মহিলা একটু হাসলেন। ভালো বললে। তার নাম উম্মু খালিদ। তিনি অনেক বছর আগে এই শহরে এসেছিলেন বসরা থেকে। তার স্বামী ছিলেন একজন জাহাজ বানানোর কারিগর। তিনি মারা গেছেন অনেক আগে। এখন তিনি একা থাকেন, কিন্তু তার চারপাশে মানুষ। কিভাবে? হারুন জিজ্ঞেস করল। কারণ আমি মানুষকে ভালোবাসি। যে মানুষকে ভালোবাসে, মানুষও তাকে ভালোবাসে। এই কথাটা হারুন মনে রাখল। উম্মু খালিদ হারুনকে অনেক গল্প বললেন। বাচনার গল্প, সমুদ্রের গল্প, পুরনো বাগদাদের গল্প, যখন শহরটা নতুন, চারদিকে নির্মাণের শব্দ। এই শহর কিভাবে বানানো হয়েছিল জানো? না, হাজারো মানুষের হাতে। কেউ পাথর কেটেছে, কেউ মাটি ঘুরেছে, কেউ রাস্তা বানিয়েছে। তাদের বেশিরভাগের নাম কেউ জানে না, কিন্তু শহরটা আছে। উম্মু খালিদ বললেন, গল্পও তেমনি, হাজার মানুষের জীবন মিলে একটা বড় গল্প হয়। বাগদাদের বাজার ছিল পৃথিবীর সবচেয়ে জমজমাট বাজারগুলোর একটা। এখানে পাওয়া যেত ভারত থেকে আনা মাসলিন, যা এত পাতলা যে মুঠোর মধ্যে ধরা যেত। পারস্যের কার্পেট, যার উপর দাঁড়ালে মনে হতো মেঘের ওপর আছো। চীনের রেশম, যা সূর্যের আলোয় রং বদলায়। ইথিওপিয়ার কফি, যা সবে আসতে শুরু করেছে, এবং সবাই মুগ্ধ। হারুন বাজারে যেত বিভিন্ন মানুষের গল্প শুনতে। একদিন তার সঙ্গে একটি ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে আলাপ হল। ব্যবসায়ীর নাম বিক্রমাদিত্য। এই শহরে তাকে সবাই ডাকত বিক্রম। বিক্রম মশলার ব্যবসা করতেন। তিনি প্রতি বছর ভারত থেকে আসতেন, কয়েক মাস থাকতেন, তারপর ফিরে যেতেন। হারুন তার কাছে বসল। আপনি কি বাংলা জানেন? হারুন জিজ্ঞেস করল। সে শুনেছিল বিক্রম বাংলার দিক থেকে আসেন। বিক্রম অবাক হলেন। হ্যাঁ, জানি। কেন? কারণ আমার দাদর দেশ ছিল সিন্ধু নদীর কাছাকাছি। তিনি বলতেন পূর্বের দেশে সুন্দর নদী আছে। বিক্রম হাসলেন। হ্যাঁ, সুন্দর নদী আছে, বড় নদী, ব্রহ্মপুত্র, গঙ্গা, পদ্মা। সেখানকার মানুষ কেমন? বিক্রম একটু ভাবলেন।
গান ভালোবাসে, নদী ভালোবাসে, খাবার ভালো। হেসে বললেন, আমার মতো। হারুন হাসল। বিক্রম হারুনকে ভারতের গল্প বললেন, পঞ্চতন্ত্রের গল্প, যা ছিল পশুপাখির গল্পে ঢাকা মানুষের শিক্ষার কথা। জাতকের গল্প, বুদ্ধের জীবনের পূর্বজন্মের কথা। গল্প, বিক্রম বললেন, সব দেশে আছে। ভাষা বদলায়, মানুষের মুখ বদলায়, কিন্তু গল্পের ভেতরে যা আছে, ভালোবাসা, ভয়, আশা, কষ্ট, সেটা একই। হারুন ভাবল, এটাই বোধহয় গল্পের আসল শক্তি। এটা সব দেশের, সব সময়ের। রাতের বাগদাদ ছিল দিনের চেয়ে আলাদা। দিনে বাজার, রাতে গল্প। বড় বাড়িগুলোতে রাতে আসর বসত। শিক্ষিত মানুষেরা কবিতা পড়তেন, বিতর্ক করতেন, দাবা খেলতেন। কখনো সারা রাত চলত। আবু নাসার হারুনকে নিয়ে এরকম কয়েকটা আসরে গেছেন। একটা আসরে হারুন একজন কবির সঙ্গে পরিচিত হল। কবির নাম আল মুতানাব্বি নয়, তিনি ছিলেন একজন স্থানীয় তরুণ কবি। নাম ইউসুফ আল মাদানি। তার বয়স বছর ২৫। সে সুন্দর কবিতা লিখত, কিন্তু কেউ চিনত না। হারুন ইউসুফের কবিতা শুনল। সেই কবিতায় ছিল দজলার রাতের কথা, তারার কথা, একাকিত্বের কথা। হারুন বলল, এই কবিতা সুন্দর। ইউসুফ একটু অবাক হল। তুমি বুঝলে? কেন বুঝব না? তুমি তো ছোট। একাকিত্ব ছোট বড় দেখে না। ইউসুফ একটু চুপ করে রইল, তারপর হাসল। তারা বন্ধু হয়ে গেল। ইউসুফ হারুনকে কবিতার কথা শেখাল, কিভাবে শব্দের মধ্যে সুর থাকে, কিভাবে একটা লাইনে পুরো একটা দুপুর বা রাত ধরে রাখা যায়। হারুন ইউসুফকে গল্পের কথা শেখাল, কিভাবে শ্রোতাকে টেনে রাখতে হয়, কিভাবে একটা চরিত্র বানাতে হয়। এই পর্বে হারুন তার মাকে নিয়ে একটু কথা বলার সুযোগ পেল। ফাতেমা ছিলেন একজন সাধারণ মহিলা। তিনি বাইরে কাজ করতেন না, ঘরে থাকতেন, রান্না করতেন, সংসার সামলাতেন। কিন্তু হারুন জানত তার মায়ের মধ্যে একটা বড় মন আছে। ছোটবেলায় মা যখন গল্প বলতেন, তখন হারুন বুঝতে পারত গল্পটা কেবল গল্প নয়, তার মধ্যে একটা শিক্ষা আছে, একটা প্রশ্ন আছে। একদিন হারুন মাকে জিজ্ঞেস করল, তোমার কি স্বপ্ন ছিল কোনো? মা একটু অবাক হলেন। কিসের স্বপ্ন? নিজের জন্য। তুমি কি হতে চেয়েছিলে? মা চুপ করে রইলেন কিছুক্ষণ। আমি শিক্ষক হতে চেয়েছিলাম, মা বললেন। ছোটদের পড়াতে চেয়েছিলাম। কেন হওনি? সেই সময় মেয়েদের জন্য পথটা সহজ ছিল না। হারুন মায়ের হাত ধরল। তুমি আমাকে পড়িয়েছ, হারুন বলল। গল্প বলেছ, শিখিয়েছ কিভাবে মানুষকে বুঝতে হয়। এটা শিক্ষকতা নয়? মায়ের চোখে পানি এলো। হারুন বুঝল, অনেক গল্প লেখা থাকে কোনো বইয়ে নয়, মানুষের জীবনে। একদিন হারুন পুরনো এলাকায় হেঁটে গেল একা। সেখানে ছিল পুরনো মসজিদ, শহরের প্রথম দিকের। পাথরের দেওয়াল মোটা, মিনারে পাখি বসে আছে। পাশে একটা পুরনো হাম্মাম, গোসলখানা। এই হাম্মামটা অনেক পুরনো, কিন্তু এখনও চলে। হাম্মামের বাইরে একজন বৃদ্ধ লোক বসে আছেন, তিনি ছুরি ধার দেন। হারুন কাছে গেল। দাদু, হারুন বলল, এই শহর কখন থেকে আছে? বৃদ্ধ হাসলেন, আমার আগে থেকে। তুমি কতটুকু দেখেছ? অনেক। বৃদ্ধ থামলেন। আমি দেখেছি শহর বাড়তে, দেখেছি যুদ্ধ হতে, দেখেছি বন্যা আসতে, দেখেছি মানুষ মরতে, জন্মাতে, বড় হতে। সবচেয়ে ভালো সময় কোনটা ছিল? বৃদ্ধ একটু ভাবলেন। সবচেয়ে ভালো সময়? যখন মানুষ একসঙ্গে ছিল, যখন পাশের মানুষটার নাম জানত, যখন একজন বিপদে পড়লে 10 জন এগিয়ে আসত। হারুন এই কথাটা মনে রাখল। শহর পাথর দিয়ে তৈরি নয়, শহর তৈরি হয় মানুষের সম্পর্ক দিয়ে। একটা রাতে ঝড় এলো। বাগদাদে বর্ষা এলে নদী ফুলে ওঠে। দজলা তখন রাগী হয়, রাস্তায় জল জমে। সেই রাতে হারুন একা ছিল না। আবু নাসর, জাফর, ইউসুফ, সুলাইমান আল তাজির সবাই একটা বাড়িতে আশ্রয় নিয়েছে। বাইরে বৃষ্টি, ভেতরে আলো। আবু নাসর বললেন, এই রাতে গল্পের আসর হোক। সবাই রাজি। প্রথমে আবু নাসর বললেন, তারপর জাফর বলল একটা সমুদ্রের গল্প, তার বাবা মায়ের সঙ্গে শেষ যাত্রার কথা। ইউসুফ কবিতা পড়ল। সুলাইমান আল তাজির বললেন তার ব্যবসার পথে দেখা একটা অদ্ভুত বন্দরের কথা। তারপর সবাই হারুনের দিকে তাকালো। হারুন একটু চুপ করে রইল। তারপর সে একটা গল্প বলল। সে বলল, এই শহরের গল্প, দজলার গল্প, একটা দর্জির ছেলের গল্প, যে কিছু না জেনে পথে নেমেছিল। পথে সে পেয়েছিল এক বৃদ্ধ গল্পকার, একটা বানর, একজন ধনী বন্ধু, একজন কবি, একজন বৃদ্ধা, একজন ভারতীয় ব্যবসায়ী। সে এখনও হাঁটছে, কারণ পথ শেষ হয়নি, গল্প শেষ হয়নি। ঘরে নীরবতা, তারপর বৃষ্টির শব্দ।
আবু নাসার হাসলেন।